থাপ্পড়টা কে খেলো? কলকাতা হাইকোর্ট সিবিআই এর রায় দিয়েছে আরজি কর কাণ্ডে। ইতিমধ্যে সেই খবর সম্প্রচারিত হয়েছে, আপনারা সবাই হয়তো জানেন। কিন্তু সিবিআই রায় দেওয়ার ফলে আলটিমেটলি থাপ্পড়টা কে খেলো সেটা নিয়ে আজকে বাংলার মনে কিছু কথা বলার জন্য এলাম। দেখুন, আরজি করের মর্মান্তিক ঘটনার পর প্রায় 4 দিন অতিবাহিত হয়ে গেছে। এর মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী পা দিয়ে দিয়েছেন। তিনি সরাসরি নাটাগড়ে সেই নির্যাতিত, অত্যাচারিত এবং খুন হয়ে যাওয়া ডাক্তার কন্যার পরিবারের কাছে গিয়ে পৌঁছে গিয়েছিলেন। কী করতে গিয়েছিলেন? স্পষ্ট, ম্যানেজ করতে গিয়েছিলেন যাতে নির্যাতিতার পরিবার শেষ পর্যন্ত আদালতে না যায়। কিন্তু এদিন আমরা কি দেখলাম? শুভেন্দু অধিকারী সরাসরি মামলা করেছেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন এবং তার সঙ্গে আরও 5টা মামলা হয়েছে এবং সম্ভবত তার পরিবারও কলকাতা হাইকোর্টে মুভ করেছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কী রায় দিলেন? পরিষ্কারভাবে দুপুর 1টার মধ্যে কেস ডায়েরি কলকাতা হাইকোর্টে জমা দিতে বললেন। দুপুর 2টোয়, দুপুর 3টে পরপর শুনানি হলো এবং সঙ্গে সঙ্গে সব কিছু শুনানির পর প্রথম যে সিদ্ধান্তটা জানালেন যে সন্দীপ ঘোষ, যাকে নিয়ে প্রচুর বিতর্ক, যাকে আরজি কর থেকে প্রাইজ পোস্টিং দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী আড়াল করতে চেয়েছিলেন, ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিলেন, তিনি এক্ষুনি ছুটির জন্য অ্যাপ্লাই করবেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে এবং সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি 3টের মধ্যে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং তার সমস্ত ডকুমেন্ট কোর্টে জমা দিতে হবে। এবং শেষ পর্যন্ত সন্দীপ ঘোষ সেটা করতে বাধ্য হলেন। তাকে ছুটিতে পাঠানো হলো। ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে নিয়ে যে অচলাবস্থা শুরু হয়েছিল, তার ঘরে যে তালা মেরে দেওয়া হয়েছিল, বাইরে যে গেটে তালা দিয়ে দেওয়া হয়েছিল, সমস্ত কিছুর প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ এই সিদ্ধান্ত জানালেন এবং ফলত ন্যাশনাল মেডিকেল বাঁচল। সন্দীপ ঘোষ নামক ওই ক্রিমিনালটি, কালপিটটি, মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য সেই মানুষটি শেষ পর্যন্ত ছুটিতে গেলেন এবং কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিল, আনলেস অ্যান্ড আনটিল আমরা ফার্দার ডিসিশন দিচ্ছি, ততদিন পর্যন্ত এই সন্দীপ ঘোষ নামক ক্যারেক্টারটা কোথাও জয়েন করতে পারবেন না। এটা গেল ঘটনার একদিক। দ্বিতীয় দিক প্রেয়ার ছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে। আইনজীবী বিল্লদল ভট্টাচার্য এবং কৌস্তব বাগচি তারা মূলত যুক্তি সাজিয়ে প্রেয়ার করেছিলেন যে এটা ইমিডিয়েটলি সিবিআইয়ের হাতে না দিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে। তার পরবর্তীকালে তার প্রেক্ষিতে কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছিল এবং সেই কেস ডায়েরি শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কলকাতা পুলিশের তরফ থেকে ওই বিনীত গোয়েল এবং মুরলীধরের পক্ষ থেকে জমা দেওয়া হলো। সেটা সমস্তটা পর্যবেক্ষণ করলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পড়লেন, পড়ে বিস্মিত হয়ে বললেন যে একটা হসপিটালের একজন ডাক্তার, তিনি সেখানকার ডাক্তার, তিনি খুন হয়ে গেলেন আর সেই খুনের প্রেক্ষিতে আনন্যাচারাল ডেথ বলে মামলা হলো। এখানেই তো লুকিয়ে রয়েছে রহস্য। মানে প্রধান বিচারপতি চোখেও ব্যাপারটা লিখেছে যে আনন্যাচারাল ডেথ কী করে হয়? একজন মহিলাকে ওইভাবে নির্যাতন করে খুন করা হলো আর সেই খুনটাকে খুন বলা গেল না। এখানে প্রধান বিচারপতি স্বাভাবিকভাবে সন্দেহ হয়েছেন এবং তিনি স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন যে তদন্তের অগ্রগতিতে আমি আদৌ সন্তুষ্ট নয়, কেস ডায়েরিতে যা এখনও পর্যন্ত তদন্ত হয়েছে। এবং বারবার বিরোধী আইনজীবী, মানে বিরোধী বলতে যারা প্রেয়ার করেছেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের, তাঁরা বারবার করে বলছিলেন যে এর এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে এবং ট্যাম্পারিং হবে এবং সমস্ত তথ্য প্রমাণ সরকারের তরফ থেকে লোপাট করা হবে। এবং আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কাল যে কথাটা বলছেন রবিবার পর্যন্ত দেখব, রবিবারের পর সিবিআই দেব, অর্থাৎ রবিবার পর্যন্ত এভিডেন্সগুলোকে সরানোর ব্যবস্থা করা। একদম ইঙ্গিত পরিষ্কার ছিল বিনীত গোয়েল মুরলীরা কী করেছেন। এইবার বেরোনোর একটা সুযোগ আছে যদি সিবিআই ঠিকঠাকভাবে তদন্ত করে কোন কোন এভিডেন্স লোপাট করেছে, কোন কোন তথ্য লোপাট করেছে। যেমন ধরুন, কলকাতা হাইকোর্টে আজকে আদালতে যে বিচার চলছিল সেই বিচারের পর্যবেক্ষণের মধ্যে একটা খুবই ইন্টারেস্টিং পার্ট ছিল যেখানে বলছেন যে সন্দীপ ঘোষ, যিনি ওখানকার অধ্যক্ষ কিংবা সুপারের পক্ষ থেকে কেন মামলাটা করা হলো না? তাঁদের তো পুলিশে অভিযোগ দায়ের করা উচিত ছিল, উল্টে পুলিশ এসে বলছে আনন্যাচারাল ডেথ। এখানে লুকিয়ে রয়েছে রহস্যের কিনার 2 নম্বর জায়গা। 3 নম্বর হচ্ছে যে সেই সন্দীপ ঘোষকে কী করে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, যেটা আমরা বারবার বলছি। অর্থাৎ সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন। সন্দীপ ঘোষ বলছেন আমি সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি, আবার ওই চিত্রনাট্য তৈরি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তাকে আমরা অন্য জায়গায় রিপ্লেস করছি এবং তারপরে দেখা গেল ন্যাশনাল মেডিকেল একজন সুপারকে সরিয়ে, এই প্রিন্সিপালকে সরিয়ে সেইখানে বসিয়ে দেওয়া হলো। অর্থাৎ তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে। এটাও কিন্তু কোর্টের নজরে এসছে। কোর্ট বলছে প্রশাসন ঠিকঠাক তার ভূমিকা পালন করেনি। অর্থাৎ একজন যার বিরুদ্ধে এত মানুষের অভিযোগ, যাকে সরাতে বাধ্য হলেন,
তাকে নিয়ে গিয়ে 4 ঘন্টার মধ্যে অন্য একটা কলেজে প্রিন্সিপাল করে দিলেন। এটা কীরকম কথা? কোর্ট প্রশ্ন করেছে। কোর্টের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে। মূল অপরাধীকে যে বাঁচানোর চেষ্টা হয়েছে সেইটা কিন্তু একদম মানে স্পষ্ট হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে যে এবং এবং এই মুরলী এবং এই বিনীত গোয়েলরা কীভাবে তথ্য ট্যাম্পারিং করানো বা সরানোর কাজ করতে পারে, সেই সন্দেহ আমার নিজের মনে হলো কোর্টের সন্দেহের মধ্যে এসছে যে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবার এগুলোকে করাবেন কোনো প্রভাবশালী পরিবারের পুত্রদের বাঁচানোর জন্য। ফলত শটান সিবিআইয়ের রায় দিয়ে দিলেন, বললেন সিবিআই এক্ষুনি। কতটা লজ্জাজনক বলুন তো। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এই ঘর থেকেই সিবিআই যিনি আধিকারিক আছেন তার হাতে কেস ডায়েরি সমর্পণ করবে কলকাতা পুলিশ। ভাবুন, কেস ডায়েরি প্রধান বিচারপতির কাছে জমা দিতে গিয়েছেন মুরলীরা, আর সেই কেস ডায়েরি শেষ পর্যন্ত ওইখানে কোর্ট রুমে দাঁড়িয়ে সেই কেস ডায়েরি হাতে দিয়ে দিতে হলো সিবিআইকে। চেয়ে দেখতে হলো নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যামেক স্ট্রিট থেকে, যে শেষ পর্যন্ত বাঁচানো গেল না যাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছিল। সেই কেস ডায়েরি সিবিআইয়ের হাতে কোর্ট রুমে দেওয়া হলো এবং কাল সকাল 10:30টার মধ্যে সিবিআইকে বাকি যা যা ডকুমেন্ট তথ্য আছে সমস্ত কিছু হ্যান্ডওভার করতে হবে। ওই সিভিক সঞ্জয় রায়কে যদি স্কেপগোট করা হয়ে থাকে সেই এলিমেন্টটাকে সিবিআইয়ের হাতে দিতে হবে। এরপর যে ঘটনা সমস্ত যা যা ওই সিসিটিভি ফুটেজ রিকভার করেছে সেইগুলো দিতে হবে কলকাতা পুলিশকে, সিবিআইকে দিতে হবে। এবং প্রশ্নটা হচ্ছে আমার এখানে একটা খুব বারবার মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার মনে হচ্ছে যে ধরুন যে তথ্যগুলোকে লোপাট করার পরিকল্পনা, এটা কিন্তু পরিষ্কার, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমি ছাত্র সমাজ তারাও নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন। বিনীত গোয়েল, মুরলীরা ইতিমধ্যে তথ্য সরিয়ে ফেলেছেন, যা তথ্য সরানোর সরিয়ে ফেলেছেন। যে এভিডেন্সগুলোকে সরালে প্রভাবশালীর পরিবারগুলোকে বাঁচানো যাবে সে তথ্য সরিয়ে ফেলেছে, কিন্তু যে তথ্যগুলো এখন আছে সেগুলো দিতে হবে। এইবার সিবিআইকে খুঁজে বার করতে হবে। সিবিআইয়ের একটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ কাজ পড়লো, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ কোন তথ্য লুকিয়েছে, কোন তথ্য সরিয়েছে, কোন তথ্য ট্যাম্পারিং করেছে, কোন তথ্যকে পুরো অন্ধকারে রেখে দিয়েছে। সিবিআইয়ের কিন্তু একটা অতিরিক্ত কাজ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে পরিষ্কার মনে হয়েছে, বুঝতে পেরেছে যে কলকাতা পুলিশকে দিয়ে এবার তথ্য লোপাটের খেলা হচ্ছে। দেখুন, এই সার্বিক পরিপ্রেক্ষিতে সিবিআই পেল, আন্দোলনকারীরা কি আন্দোলন তুলে নেবেন? তারা কি সন্তুষ্ট? তারা বলেছেন যে আমরা পুরো রিপোর্টটা দেখি। জয়েন্ট ডক্টরস ফোরাম তারা ইতিমধ্যে একটা বড় মিটিংয়ে বসছেন, ছাত্ররা নিজেরা মিটিংয়ে বসছেন, লম্বা মিছিল এখনও চলছে, আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। তারা আন্দোলন হয়তো ধাপে ধাপে তুলবেন, কিন্তু সিবিআইকেও কি 100% ট্রাস্ট করা যায়? কেন সিবিআই অনেক ক্ষেত্রেই ঠিকঠাক বিচার করেনি, ফলে তাদের সন্দেহ সেদিকেও থাকবে। মূল কথা হচ্ছে, দেখুন সব কিছু হচ্ছে, সিবিআইয়ের হাতে হস্তান্তর হলো, সন্দীপ ঘোষ 15 দিনের ছুটিতে গেলেন, 3 সপ্তাহ ছুটিতে গেলেন, ছুটি যেতে বাধ্য করা হলো। যখন নির্দেশ দিলেন যে ছুটিতে যেতে বাধ্য করা, তখন সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে তার আইনজীবী এসে বলেন হ্যাঁ আমার মক্কেল লিভ অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, ছুটির প্রেয়ার করে দিয়েছেন। তখন কলকাতা হাইকোর্ট বলল তার সমস্ত ডকুমেন্ট কলকাতা হাইকোর্টে জমা দিন। অর্থাৎ সন্দীপ ঘোষ যে মুখে বলছেন সেটাও কিন্তু কলকাতা হাইকোর্ট বিশ্বাস করতে পারছে না। এটাও সরকারের প্রতি অনাস্থা। দ্বিতীয় আরও একটা ব্যাপার, যে কলকাতা হাইকোর্ট সন্দীপ ঘোষের ট্রান্সফারটা 4 ঘন্টার মধ্যে পোস্টিং পেয়ে যাচ্ছে, এটা কলকাতা হাইকোর্টেরও চোখে লেগেছে, সারা বাংলার চোখে লেগেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রাইজ পোস্টিং দিয়ে কী লুকোতে চাইছেন? অপরাধীদের একদিকে বাঁচানোর চেষ্টা, আরেকদিকে নিজের ইগো রক্ষা, আর অন্যদিকে হচ্ছে করাপশনের সঙ্গে যুক্ত আছেন এই সন্দীপ ঘোষ, তাকে সন্তুষ্ট রাখা। এই তিনটে অ্যাঙ্গেল থেকে পুরো ঘটনাটাকে কিন্তু এই মুহূর্তে বিচারের জায়গায় চলে এসছে। আমার প্রশ্নটা হলো যে কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের ওপর সিবিআইকে রায় দিয়ে দিয়েছেন, তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিবিআইয়ের রায়ের জন্য আর কলকাতা হাইকোর্ট কিন্তু অপেক্ষা করলো না। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত দেখবেন বলেছেন, তার আগেই কলকাতা হাইকোর্ট সিবিআই রায় দিল। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে শটান একদম গোল খেলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, এই সিবিআই রায় আলটিমেটলি থাপ্পড়টা কাকে মারল? দেখুন, থাপ্পড় প্রথম নবান্নকে মেরেছে, পরিষ্কার বলছি। যাদের গাল লাল হয়ে গেছে, গালে থাপ্পড় খেতে 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 আর লজ্জাবোধ, সংকোচ, দ্বিধা, একটা মানুষ অসম্মানিত হলেও তো তার একটা লজ্জা লাগে। নবান্নের লজ্জা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্য পর্যন্ত বোধ কি আর অবশিষ্ট আছে? মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কলকাতা হাইকোর্টে এইভাবে নিয়ে
রবিবার পর্যন্ত দেখবো বলে সিবিআই দিয়ে রেখে দিয়েছিলেন কিসের জন্য, সেটা কলকাতা হাইকোর্টে বুঝতে পারছে যে এভিডেন্সগুলোকে মুরলি আর ওই বিনীত গোয়েলদের দিয়ে সরানোর কাজ কারবারটা করতেন, সেটা কলকাতা হাইকোর্টে মোটামুটি বুঝতে পেরেই খুব দ্রুত, আর সময় নষ্ট না করে আপনি দ্রুততাটা চিন্তা করুন, যে কেস ডায়েরি এই যে কোর্টে জমা পড়েছে এইটাই এখানেই সিবিআইকে হস্তান্তর করো, কাল 10:30টার মধ্যে জমা করো। এবং যা একটা অসমর্থিত সূত্রে খবর পেলাম যে সিবিআই ইতিমধ্যে বলছেন ইমিডিয়েটলি সিবিআই ইনভেস্টিগেশন, অসমর্থিত সূত্রে খবর পেলাম সিবিআই ইতিমধ্যে ওই আরজিকর হসপিটালে পৌঁছে গেছে, ইতিমধ্যে পৌঁছে গেছে। তাহলে থাপ্পড়টা কে খেলো? প্রথম কথা হচ্ছে থাপ্পড়টা কালীঘাট খেলো, ক্যামাক স্ট্রিট খেলো। ক্যামাক স্ট্রিটের পোষ্যপুত্র তো সন্দীপ ঘোষ, ক্যামাক স্ট্রিটের পোষ্যপুত্র হচ্ছে ওই সন্দীপ ঘোষ। মানে সন্দীপ ঘোষের গডফাদার কে আমি আপনাদের বলেছিলাম না, ক্যামাক স্ট্রিটে বসে থাকে, সেই যুবরাজ হচ্ছে এই সন্দীপ ঘোষের গডফাদার। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন চালাচ্ছেন, ফলে আলটিমেটলি চটটা খেলো নবান্ন, চটটা খেলো কলকাতা পুলিশ কমিশনার, মানে একদম এই আদালতের থাপ্পড়। ভাবতে পারছেন কি লজ্জা আছে? বিনীত গোয়েলের সামান্য লজ্জাবোধ আছে? এখন যদি আত্মসম্মান মর্যাদাবোধ থাকে এক্ষুনি স্টেপ ডাউন করা উচিত। মুরলি কি করেন কলকাতা পুলিশের ভেতরে বসে, আমি কলকাতার একদম লালবাজারের লোকজনের মুখে শুনেছি তার কাজ কারবার কী, ওই 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 লালবাজারের ভেতরে বসে বসে কী 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 কীর্তি করেন সেটা নিয়ে একটা প্রতিবেদন করব। তো ফলে আলটিমেটলি চটটা খেলো নবান্ন, চটটা খেলো এর লালবাজারের পুলিশ কমিশনের অফিস, চটটা খেলো মুরলির অফিস, এবং চটটা খেলো অবশ্যই সন্দীপ ঘোষ, এবং চটটা খেলো ওই ক্যামাক স্ট্রিট থেকে বসে থেকে যিনি এই ডাক্তারদের নেক্সাসটা চালাতেন, যার মধ্যে অনেক আছেন, দুই ডাক্তার পাল আছেন, এক ডাক্তার রায় আছে, এই ডাক্তার সন্দীপ ঘোষ আছেন, এদের দিয়ে এই অপারেটটা করাতেন। আমি বারবার করে জিজ্ঞেস করেছিলাম বহু ডাক্তারবাবুকে যে আচ্ছা এদের পেছনের মূল শক্তিটা কী, মানে মানে রহস্যটা কী, যে সন্দীপ ঘোষকে 4 ঘন্টার মধ্যে প্রাইজ পোস্টিং, 3বার বদলি হয়েও আবার আরজি করে ফিরে আসেন, এর পেছনে রহস্যটা কী? তো আমাকে যারা বলেছেন সবাই বলেছেন যে ফান্ড রেজার, সন্দীপ ঘোষরা ছিলেন তৃণমূল কংগ্রেসের ফান্ড রেজার, ফলত তাদের বহরে বৃদ্ধি হয়েছিল। যাই হোক, আজকে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সিবিআই রায় দিল, এবং এই সিবিআই রায়ের থাপ্পড়টা কিন্তু শুধু নবান্ন না, লালবাজারও খেলো। যদি আত্মসম্মান বোধ থাকে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, পুলিশ কমিশনার বিনীত গোয়েল সবাই স্টেপ ডাউন করুন নিজের চেয়ার থেকে। আর আমি ছাত্র সমাজের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা থামবেন না। আমি শুনেছি, আমার কাছে খবর এসছে যে নবান্ন পর্যন্ত ধেয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে, নবান্নতে ওই আসল নাটের গুরুর পদত্যাগের জন্য একটা শ্রেণীর মানুষ তৈরি হচ্ছেন। যদি সত্যি তারা যান, আমিও কথা দিচ্ছি আমি নিজেও যাব সেখানে। এই আন্দোলন যেন জারি থাকে, শুধু সিবিআইকে দিলে হবে না, সিবিআইয়ের হাতে সমস্ত তথ্য দিতে হবে, খুঁজে সিবিআইকে বার করতে হবে কি কি ট্যাম্পারিং এই বিনীত গোয়েল এবং এই মুরলির বাহিনী করেছে, এবং অবশ্যই সেই সব ক্রিমিনালগুলোকে যারা আরজিকরের মধ্যে পলিটিক্যাল লিডার, বিধায়ক যারা আরজিকরের মধ্যে গিয়ে সেইখানে বসেছিল ডেড বডিটাকে ঘিরে, আর ওই মৃতার পরিবারের বাড়িতে যে পুলিশ অফিসাররা মৃতদেহ ছিনতাই করে নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিল তার বাবা মার হাত থেকে জোর করে ছিনতাই করে নিয়ে গিয়ে, সেই সব পুলিশ অফিসারদেরও এবার আইডেন্টিফিকেশন করতে হবে, এবং তারাও কিন্তু সমান দোষে দুষ্ট। যে আজকে যেখানে দাঁড়িয়ে যে পুলিশ, যে হসপিটাল কর্তৃপক্ষ, তারা পরিষ্কারভাবে এটাকে আনন্যাচারাল ডেথ বলে বলছেন। কলকাতা হাইকোর্ট প্রশ্ন করছেন এটা ফুটপাতে পড়ে থাকা বেওয়ারিশ লাশ নাকি যে আনন্যাচারাল ডেথ লিখেছেন? ইটস এ ক্লিয়ার কেস অফ মার্ডার। সেটুকু লিখতে পারলেন না, কেন লিখতে পারলেন না? কোথায় গণ্ডগোল? ফলে সিবিআইয়ের দায়িত্বটা কিন্তু অনেক বড় হয়ে গেল। সিবিআইকে কিন্তু এরপর কিন্তু খুঁজে বার করতে হবে আলটিমেটলি যে কোন অপরাধী বাঁচানোর চেষ্টা করেছে। তার মধ্যে মুরলি আসতে পারে, তার মধ্যে আসতে পারে, আপনার বিনীত গোয়েল আসতে পারে, অপরাধীদের আড়াল করা একটা সিভিককে সামনে রেখে। আর অবশ্যই সেই সব বিধায়কদের, যেসব বিধায়করা ওর বাড়িতে গিয়ে, মৃতার বাড়িতে গিয়ে বসেছিলেন, বা মৃতার পরিবারের ডেড বডি আঁকড়ে বসেছিলেন, এবং মৃতদেহ প্র্যাকটিক্যালি পরিবারকে না জানিয়ে ছিনতাই করে নিয়ে এসে দ্রুততার সঙ্গে বাড়িতে পৌঁছেছিলেন, এবং কী কারণে সিবিআইকে খুঁজে বার করতে হবে কী কারণে অতি দ্রুততায় মৃতার ডেড বডিকে সৎকার করানো হয়েছিল সেই রাতেই। ফলত সিবিআইয়ের হাতে অনেকগুলো রেসপন্সিবিলিটি পড়ে গেল। থাপ্পড়টা খেলো নবান্ন, থাপ্পড়টা খেলো লালবাজার, থাপ্পড়টা খেলো আরজিকরের এই ক্রিমিনালগুলো যারা আরজিকরটা চালাচ্ছিল।
কিন্তু শেষ পর্যন্ত ছাত্র সমাজকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। বা আপনারা দয়া করে মানে আদালতের রায় ভুলবেন না, আপনারা পরিষেবা জারি রাখুন, এমার্জেন্সি পরিষেবা জারি রাখুন, কিন্তু দয়া করে আন্দোলনটা চালিয়ে যান। আর যদি সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকেন নবান্ন পর্যন্ত যাবেন আসল নাটের গুরুকে দায়িত্ব নিয়ে পদত্যাগ করানোর জন্য, সেই মিছিলে আমরাও থাকব, প্রত্যেক সুনাগরিক থাকবেন, সমস্ত রাজনীতির ঊর্ধ্বে ওঠে, কেন দ্যাট শুড বি দ্য ডিমান্ড অফ দ্য আওয়ার। আমার এটুকুই আজকে বলার।